জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 115তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, এর আগে উনি বেশ কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। ওনার নাম ডাক্তার তাহিয়া শারমিন স্বর্ণা। ওনার বাড়ি কুমিল্লাতে, কুমিল্লা শহরেরই ছোটরা পশ্চিম পাড়াতে উনি অবস্থান করছেন। এই ঘটনাটি উনি সংগ্রহ করেছিলেন পবিত্র রমজান মাসে। উনি তখন ঢাকার শাহবাগে পেশাগত কারণে কিছুদিন থেকেছিলেন। ওই সময় ওনার এক কলিগের কাছ থেকে এই ঘটনাটি উনি সংগ্রহ করেছিলেন। ঘটনাটি আরো আগেই ওনাকে দিবে বলেছিল, কিন্তু বিস্তারিত জানতে একটু সময় নিয়েছিল বলে ঘটনাটি সংগ্রহ করতে ওনার একটু দেরি হয়ে যায়। যাই হোক, ওই কলিগ পরবর্তীতে আর কি ওনাকে বিস্তারিত ঘটনাটি বলেছিলেন। তো ঘটনাটির সময়কাল 1975 সাল। কুমিল্লা জেলার তৎকালীন দক্ষিণ মুরাদনগর এলাকা, যেটি বর্তমানে মুরাদনগর উপজেলা, ওখানে একটি গ্রাম ছিল, নাম হচ্ছে ভুবনঘর। সেই গ্রামের পশ্চিমে একটি বড় রাস্তার মাঝে একটা শিমুল তুলার গাছ ছিল, যেটা নিচ দিয়ে গেলে রাতে তো বটেই, দিন দুপুরেও প্রায়শই জিনের দ্বারা অনেকে আক্রান্ত হতেন। তবে খুব বড়সড় কোনো সমস্যা হতো না, ছোটখাটো ভয় দেখারও। কেউ মাছ, মিষ্টি, পিঠা ইত্যাদি এই জিনিসগুলো নিয়ে গেলে ওই শিমুলতলা গাছের ওই জায়গাটা দিয়ে নিয়ে যাওয়ার সময় অদৃশ্যভাবে চেয়ে বসত কিছু, আর যদি কেউ না দিত চট থাপ্পড় এগুলো মারত। তো এসবের মধ্যেই সীমাবদ্ধ ছিল জিনেদের এই অত্যাচার। দিন হোক রাত হোক, যে কোনো সময় কিন্তু এই সমস্যা হতো। গ্রামবাসী কিন্তু সবাই এই জায়গা সম্পর্কে জানত যে এই ধরনের ঘটনা সবসময় হয়। তো ঘটনার সময় রাত আনুমানিক 7:30টার আশেপাশে হবে। ওই গ্রামের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে নিখিল কান্তি দাস। উনি সুপারি আর ডিম বিক্রি করতেন। ওনার কিছু বেশ মুরগি ছিল, দেশি মুরগি, আর বিভিন্ন সুপারি গাছ থেকে সুপারি পাড়তেন, মালিককে কিছু দিতেন, নিজে কিছু পেতেন, সেগুলো আবার বিক্রি করতেন। তো এভাবেই সুপারি আর ডিম বিক্রি করে সংসার চলতো, আর এমনি টুকটাক কাজ করতেন, অন্য অন্য কাজ যখন যেটা পেতেন আর কি। তো এগুলো বিক্রি করে বাড়ির জন্য কিছু বাজার সদাই করে ফিরছিলেন। তো যখন বাজার থেকে রওনা দিয়েছেন, তার সাথে ছিল তারই আপন ছোট ভাই। এই ছোট ভাইয়ের ছিল বদ অভ্যাস, সে শুধু তাস খেলতো। আর শুধু তাস খেললেই যে বিষয়টা আসলে মেনে নেওয়া যাবে এমন না, এই তাস খেলার সাথে সে জুয়াও খেলতো, মানে তাস যখন খেলতো সাথে টাকা লাগাতো। এমনিতে সে কাজ কাম করতো না বললেই চলে। এই কারণে তার ছোট ভাইকে উনি বিয়েও করিয়েছিলেন, মানে নিখিলকান্তি বিয়েও করিয়েছিলেন, যাতে করে সংসারে একটু মন বসে। কিন্তু সংসারে তার মন বসেনি, সে আগের মতোই এই ধরনের তাস খেলা আর টুকটাক সামান্য কিছু উপার্জন যাও করতো, এই তাস খেলার পেছনেই সে উড়িয়ে দিত। এখন ছোট ভাইকে নিয়ে যখন ফিরছিলেন, ছোট ভাই হঠাৎ করে বলেছে তাস খেলতে যাবে। এই কথা শোনার সাথে সাথে বড় ভাই নিখিলকান্তি দাসের তো মেজাজ যায় বিগড়ে। উনি তো আচ্ছা মতো বকাঝকা শুরু করেন তার ভাষায়, যে এখন এই বদ অভ্যাস গেল না, আমি সংসারে ঘাড়ি টানবার কতদিন, এমনিতে আবার খানেওয়ালা একজন বাড়িয়ে ফেলেছি, তোর বউ, এখন তুই তো তোর বোর দায়িত্ব নিবি। তা না করে তোরা দুজনই এখন আমার ঘরের উপর চেপে বসেছিস। আমারও তো গরিব ঘর, আমারও দুটো সন্তান আছে, আমি কিভাবে চলি, এই সব নিয়ে মানে অনেক বকাঝকা করছেন। রাগ করে উনি একাই বাজারের ব্যাগ নিয়ে রওনা দিয়েছেন। বাজারের ব্যাগের মধ্যে সবজি ছিল আর মাছ ছিল। তো পথ চলতে চলতে যখন সেই শিমুল তলাতে উনি এসেছেন, তখনই হঠাৎ করে ওনার শরীরটা কেমন যেন ভার হয়ে এল। আর তখনই উনি শুনতে পেলেন যে ওনার মৃত পিতার কণ্ঠে কে যেন পেছন থেকে বলে উঠল, নিখিল, বাজারের ব্যাগ থেকে আমাকে মাছ দিয়ে যা। তো এই কথা যখন উনি শুনেছেন, উনি তো বুঝতে পেরেছেন যে ঘটনাটা কি হচ্ছে। এটা যে তার বাবা না, এটা তো উনি ভালো করেই জানেন, তার বাবা মারা গেছে আরো বহুদিন আগে। আর এই দিক দিয়ে যেতে গেলে এই ধরনের ঘটনার সাথে গ্রামের সবাই পরিচিত। নিখিলকান্তি আর খুব বেশি ভয় পেলেন না, হালকা একটু ভয় পেয়েছিলেন, ওটা তেমন কিছুই না। তবে উনি ঠিক করলেন মাছ উনি দিবেন না। কারণ হলো তিনি একটি বড় সাইজের শোল মাছ কিনেছিলেন, একটাই ছিল মাছ, এখন এইটা উনি কিভাবে দেবেন। তো উনি আবার উত্তরে বললেন, দেখো তুমি যে আমার বাপ না, এটা আমি খুব ভালো করেই জানি,
আমার বাপ বহু আগেই মরে গেছে, তবে তুমি যেই হও না কেন আমি তোমাকে আজ আর মাছ দিতে পারবো না বাপু, আমার কাছে মাছ আছেই এই একটা, এটা আমি অনেক কষ্ট করে উপার্জন করে আমার পরিবারের জন্য কিনে নিয়ে আসছি, আজকে দিতে পারবো না, মাফ করো। তো এই কথা বলে উনি এগিয়ে যেতে থাকেন। 10-12 কদম এগোতেই আবার সেই পেছন থেকে তার মৃত বাবার কণ্ঠে একইভাবে অনুনয় বিনয় শুরু করেছে, নিখিল রে আমারে মাছটা দিয়ে যা। নিখিল কান্তির মেজাজ আগে থেকে খারাপ ছিল, তার ছোট ভাইয়ের সাথে রাগারাগি হয়েছে একটু আগেই। তো এইবার রেগে গিয়ে উনি বলেন, এই বেটা কে রে তুই, খেয়ে দেওয়ার কাজ পাস না, মানুষের কাছ থেকে মাছ কিনে রাখতে চাস? এই বেটা পাশেই তো খাল আছে, তাতে তো কত মাছ, ওখানে গিয়ে ধরে খেতে পারিস না? মানুষজনকে জ্বালাস, এখন আবার আমাকে জ্বালাতন করতে আসছিস, আমাকে এখন আর জ্বালাস না, যা ভাগ। এই কথা বলে উনি যেই না হাঁটা শুরু করেছেন, অমনি এক বেটে বামন শূন্য থেকে উড়ে এসে নিখিলকান্তির ঘাড়ে চড়ে বসে, আর ওই ঘাড়ে বসে নিখিলকান্তির ওই মাথার খুলির উপরে, ঘাড়ে, মুখে চট থাপ্পড় ঘুষি এগুলা মারা শুরু করেছে। নিখিলকান্তি ছিলেন কিন্তু পালোয়ান গোছের একজন মানুষ, শরীর চর্চাও করতেন, কিন্তু তিনি কি করেছেন, ওই ঘাট থেকে ওই বেটে বামনকে এক হেঁচকা টানে নামিয়ে এনেছেন, নামিয়ে এনেই মেরেছেন এক আছাড়। যখন আছাড় উনি মেরেছেন তখন একই রকম দেখতে কতগুলো বামন এসে হাজির, এবং সবাই মিলে এই নিখিল কান্তি দাসকে টানা হেঁচড়া শুরু করেছে এবং টানতে টানতে ওই খালের দিকে নিয়ে যাচ্ছে। তো খালের ওই দিকটাতে শুরুতেই ছিল কিছু কাদা পানি, আর গভীর পানি আরো সামনে। তো কাদা পানিতে মাখামাখি অবস্থা, উনি কিন্তু ওনার বাজারের ব্যাগটা ছাড়েন নাই। নিখিল কান্তি তখন বিপদ বুঝতে পেরেছেন যে ওইটা কিন্তু আছাড় মারছি, আমার উপর তো খেপে গেছে, এখন তো আমাকে কাদা পানির মধ্যে গেড়ে ফেলবে। উনি তখন বিপদ বুঝতে পেরে কোনো মতে ওদের কাছ থেকে ছুটে বলছেন যে এই নে বাপ, এই নে, আমার সবজিও দিয়ে দিলাম, মাছও দিয়ে দিলাম, এবার আমাকে ছাড়, বাড়ি যাই। তবে এরপরেও এই বামনগুলো তাকে ছাড়েনি, তবে তাকে কিন্তু পানিতে ডুবিয়েও মারেনি, তাকে ইচ্ছা মতো কিছু কিল ঘুষি মেরে তারপর ছেড়ে দিয়েছে, বলছে যা আজকের মতো ছেড়ে দিলাম, এরপরে যখনই কোনো জিনিস চাবো সাথে সাথে দিয়ে দিবি। তো যাই হোক, উনি ওই যাত্রায় হাফ ছেড়ে বাঁচলেন, বাড়ির দিকে ফেরা শুরু করলেন। তখন রাত আনুমানিক 9টা 9:30 এরকম কাছাকাছি সময় আর কি, আনুমানিক। ওনার স্ত্রীর নাম ছিল রঞ্জনা দেবী। এদিকে তার স্ত্রী রঞ্জনা দেবী তার স্বামীর দেরি দেখে তো রেগে আগুন, রাতের বেলা তো খাবার বসাতে হবে, এত দেরি করেছে। তো রীতিমতো তো রাগে তার স্বামীকে কটু কথা শোনাচ্ছিলেন। এই রঞ্জনা দেবীও আবার খুব ঝগড়াটে টাইপের লোক ছিলেন আর কি, একটু থেকে একটু হলেই কটু কথা বলা শুরু করতেন। তো উনি ওনার হাজবেন্ডকে বলছেন, কি ব্যাপার, তুমি এত দেরি করে বাসায় আসছো কেন? তুমিও কি তোমার ছোট ভাইয়ের মতো ভব ঘুরে যাবা নাকি? কোথায় আবার তুমি তাস খেলতে বসছিলে তোমার ছোট ভাইয়ের সাথে? তো এইভাবে উনি স্বামীকেও কটু কথা শোনাচ্ছেন, এবং ওই স্বামীর যে ছোট ভাই তার ওয়াইফকেও শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছেন। তো এরপর হারিকেনের আলো নিয়ে যখন স্বামীর কাছে উনি গিয়েছেন, দেখেন যে স্বামীর সারা গায়ে কাদা পানি এগুলো, এবং এগুলো শুকিয়ে সাদা হয়ে আছে, আর সাথে বাজার ঘাটও নেই। বাজার ঘাট না দেখে রঞ্জনা দেবীর তো মেজাজ প্রচন্ড খারাপ হয়েছে, কারণ এতক্ষণ তো রাগারাগি করছিল দেরিতে আসার কারণে। যখন দেখেছে বাজার ঘাট নাই, তখন জিজ্ঞেস করেছে, কি ব্যাপার, বাজার ঘাট কই? সুপারি বিক্রির টাকা আর ডিম বিক্রির টাকা কি করছো শুনি? জুয়া খেলছো নাকি ছোট ভাইয়ের সাথে? মানে মানে বলো দেখিনি কি করছো? তো এই কথা শোনার পর নিখিলকান্তি দাস তো সরল বিশ্বাসে তার স্ত্রীকে সবকিছু খুলে বলেছে, কিন্তু রঞ্জনা দেবী এইসবের কিছুতেই বিশ্বাস করলেন না। উনি তো ইচ্ছা মতো কথা শোনাই দিলেন এবং বললেন যে ছোট ভাইয়ের সাথে তাস খেলে জুয়াতে হেরে আসছো, এখন সব কাহিনী বানাচ্ছ না। এই কথা বলে অনেক গালমন্দ উনি করেন না স্বামীকে রাগের বসে। তারপর কি আর করা, এদিকে নিখিলকান্তি দাস উনি ফ্রেশ হওয়ার জন্য কলপারে চলে যান, সেখানে গোসল টোসল করে পরে উনি ঘরে ঢোকেন আর কি। এদিকে বাজার ঘাট আনেন নাই, রাত্রে কি খাবেন, না খেয়ে ঘুমিয়েছিলেন সবাই। পরের দিন রঞ্জনা দেবী তার ছোট 2 ছেলে মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে গেছেন রাগ করে। তো
তো দিন দুয়েক পরেও যখন রঞ্জনা দেবী ফিরছেন না, এটা দেখে এই নিখিলকান্তি দাস উনি নিজেই ওনার শ্বশুর বাড়ির দিকে রওনা হয়েছেন যে যাই বউ আর বাচ্চা দুটোকে ফেরত নিয়ে আসি। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পর শ্বশুর শাশুড়ি তাদের সাধ্য অনুযায়ী আদর আপ্যায়ন করেছেন এবং শাশুড়ি খুব ভালো করে বুঝিয়ে বললেন এই নিখিলকান্তি দাসকে যে এখন কাজকর্ম ভালো করে করো বাবা, দুটো সন্তান আছে, আর এভাবে বাড়িতে এই নিষ্কর্মা ভাই আর তার বউকে পাললে তো হবে না, তোমার ভাইকে কাজ করতে বলো, একা আর কত কষ্ট করবা। যাই হোক, অনেক ধরনের উপদেশ দিয়ে সেদিনের মতো মেয়ে আর মেয়ের জামাই সহ দুই নাতি নাতনিকে বিদায় দিয়েছেন নিখিলকান্তির শ্বশুর শাশুড়ি। সাথে দিয়ে দিয়েছেন কিছু পিঠা আর শুটকি। তো নিজের গ্রামে ফেরার পথে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, সেই শিমুলতলা দিয়েই কিন্তু তাদেরকে বাড়িতে ফিরতে হচ্ছিল। তো পিঠা আর শুটকি নিয়ে ওই দিক দিয়ে আসার সময় কিন্তু কোনো ধরনের কোনো কথাবার্তা, ওই যে চেয়ে বসায় পিঠা দিয়ে যায় শুটকি দিয়ে যায়, এমন কিছু কিন্তু হয়নি। গাছটি পেরিয়ে চলেও গিয়েছেন তারা, কোন ধরনের কোনো ঘটনা ঘটে নাই। কি মনে করে হয়েছে কি, এই রঞ্জনা দেবী উনি পিছিয়ে এসে ওই গাছের দিকে যাওয়া শুরু করেছেন এবং গাছের নিচে দাঁড়িয়ে ইচ্ছা মতো গালিগালাজ শুরু করে দিয়েছেন। উনি বলতে লাগলেন, কিরে এখানে নাকি তোরা কারা বলে থাকিস, লোকের মাছটা মিষ্টিটা পিঠেটা নিয়ে গেলেই নাকি মানে তোদের নোলা লক লক করে, মানুষের পিঠা দেখলেই তোদের জিভে লাল আসে, তাই এত নোলা বড় কেন তোদের? হ্যাঁ, অন্যের জিনিসকে রেখে তো খুব মজা না, আয় সামনে আয়, জুতা দিয়ে পিটিয়ে তোদেরকে লম্বা করে দিই। এইভাবে ওনার মন মতো করে ইচ্ছা মতো এই ধরনের কথাবার্তা বলছেন আর কি। এদিকে ওই ওনাদের স্বামী নিখিলকান্তি দাস উনি আবার দ্রুত ওদিকে এগিয়ে গেছে, এই করো কি, আসো আমার সাথে আসো। মূলত আসলে স্বামীর উপর রাগ আর দেবরের উপর রাগটা ওইখানে গিয়ে ঝেড়েছেন আর কি। তবে এই কাজটাই উনি খুব মারাত্মক একটা ভুল কাজ করেছিলেন। তো যাই হোক, রঞ্জনা দেবীকে নিখিলকান্তি দাস টানতে টানতে ওখানে নিয়ে আসেন, কোন রকমে বাড়িতে ফেরত আসছেন আর কি। এরপরে কোনো সমস্যা হয় নাই, সপ্তাহখানেক পার হয়ে যায়। একদিন দুপুর বেলা এই নিখিলকান্তি দাস ওনার যে জমিটা ছিল ওই জমির পাশে খড় শুকোতে দিয়েছিলেন। তো খড়গুলো শুকিয়ে গাদায় তুলবেন আর কি, খড়ের গাদা তৈরি করবেন। হঠাৎ করে কি হলো, বান কুড়ালির মতো এক ধরনের ঘূর্ণিপাক সৃষ্টি হলো এবং ওই ঘূর্ণিপাকে ওই খড়গুলো উঠতে উঠতে কয়েকটি বামন আকৃতি ধারণ করলো। 4-5টা অবয়ব ওই খড়গুলো দিয়ে ওরকম অবয়ব ধারণ করছে, মনে হচ্ছে খড়ের মূর্তি তৈরি করলে যেরকম হয় অনেকটা ওই রকম। এবং একসাথে এই 4-5টা অবয়ব কথা বলা শুরু করেছে, শুধু একটা কথাই বলে, তোর বউয়ের ভালো হবে না রে, এই কথা মনে রাখিস, তোর বউয়ের কিন্তু ভালো হবে না। এদিকে আশেপাশের জমিতে যারা ছিল তারা কিন্তু বিষয়টা দেখে ছুটে আসতেই সেই ঘূর্ণির মতো করে উড়ন্ত সেই খড়গুলো সব মাটিতে পড়ে গেল। সবাই হলো হয়তো বান কুড়ালি বা বাতাসের পাক সৃষ্টি হতে এটা তৈরি হয়ে গিয়েছিল এরকম আর কি। আসলে তারা আস্তে আস্তে ওই খড়গুলো তখন মাটিতে পড়ে যায়, ওই অবয়ব যেভাবে সৃষ্টি হয়েছিল ওই খড়গুলো ঠাস করে মাটিতে পড়ে যায়, তখন আর বোঝা যায় না যে এগুলো আসলে কি ছিল। তবে নিখিলকান্তি দাস উপস্থিত লোকদেরকে কিছু বললেন না, এটা কিন্তু একদম দিনের বেলা হয়। উনি বাড়িতে এসে তার স্ত্রীকে ঘটনাটা বললেন। রঞ্জনা দেবী বিশ্বাস তো করলেনই না, উল্টো রেগে গিয়ে স্বামীকে মাতাল, নেশাখোর, ভাঙখোর ইত্যাদি বলে গালিগালাজ করে দিলেন। যেসব দিন দুপুরে এইসব দেখো না, উদ্ভট কথা বলার জায়গা খুঁজে পাও না। আর এরপর উনি কি করেছেন, বাড়ি থেকে বের হয়ে সেই 4-5 কিলো দূরে সেই শিমুল গাছের তলায় গিয়ে শিমুল গাছের অশরীরীদের উদ্দেশ্যে গালমন্দ করে আসলেন অকথ্য ভাষায়। মানে এই যে রঞ্জনা দেবী তার স্বামীর কাছ থেকে যখন একথা শুনেছেন, উনি কিন্তু এই কাজটা করেছেন। গ্রামের লোকজন তাকে সব করতে মানা করায় লোকজনকে অনেক কটু কথা শুনিয়ে দিলেন এই রঞ্জনা দেবী। এরপর কিন্তু সবকিছু স্বাভাবিক কেটে গেল বেশ কিছুদিন বলতে বেশ কিছু মাস, কোনো সমস্যা কিন্তু হয় নাই এর মধ্যে। রঞ্জনা দেবী অন্তঃসত্ত্বা হলেন, বাড়ির সবাই অনেক খুশি। এর মধ্যে আবার কালী পূজার সময়ও শুরু হয়ে গেল। হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী তাদের যে সামাজিক যেই রিচুয়াল গুলো রয়েছে তারই অংশ হিসাবে বাড়িঘর সাজিয়ে গুছিয়ে পিঠা সন্দেশ বানিয়ে
আনন্দ করছিল পরিবারের সবাই। এর মধ্যে কি হয়, হঠাৎ করে মানে সবকিছু ঠিকঠাকই ছিল, রঞ্জনা দেবী ছিল, অনেক কিছু নিজের হাতেও তৈরি করেছেন। সন্ধ্যার পরে কোন একটা সময় বলছে কি ব্যাপার, রঞ্জনা কই? এই রঞ্জনা দেবীর বাড়ির থেকেও কিন্তু তার মা বাবা এসেছেন, তার ভাই বোনেরা এসেছেন, বাড়িতে বেশ কিছু মানুষ ছিল ওই সময়। হঠাৎ করে রঞ্জনা দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এদিক ওদিক খোঁজ করার পরে কোথাও না পেয়ে এই যে দুপুরের দিকে গ্রাম থেকে বাইরে যাবার পথগুলোতে খুঁজতে লাগলো। মানে ওই দুপুরের দিকে গ্রাম থেকে বাইরে যাওয়ার যে পথটা দিয়ে মানুষ সচরাচর আসা যাওয়া করে আর কি, ওই পথে আর কি খুঁজতে লাগলো। একটা সময় তারা খেয়াল করলো, মানে অনেক মানুষই খেয়াল করেছিল, চাঁদের আলো তো বেশ ছিল আর কি, যে বাঁশঝাড়ের উপর দিকে কিছু একটা মনে হয় আছে। লোকজন ভালো করে খেয়াল করলো যে ওখানে কোনো একটা অবয়ব ঝুলছে, বাঁশের একটা চিকন কঞ্চির সাথে কোনো একটা অবয়ব ঝুলছে। যেই কঞ্চির সাথে অবয়ব ঝুলছে সেখানে যদি একটা বিড়ালকেও বেঁধে রাখা হয়, বিড়ালের ওজন ওই কঞ্চি নিতে পারবে না, কিন্তু একটা আস্ত মানুষ ওখানে ঝুলে আছে। তারপরে ওই সময়ে যে ধরনের টর্চ লাইট গুলো ছিল ওইগুলো মেরে দেখা গেল ওটা আর কেউ না, ওটা রঞ্জনা বিবি। আর এভাবেই রঞ্জনা এবং তার অনাগত সন্তানের করুণ মৃত্যু হয়। তাকে কিভাবে নিয়ে গেল, কে নিয়ে গেল, এটা তো আসলে উনি বলতে পারেন নাই, উনি যেহেতু মারা গিয়েছিলেন। তবে গ্রামের অনেকেই ধারণা করেছিল ওই তুলা গাছের ওই বামন অশরীরীগুলো তারা প্রতিশোধ নিয়েছে রঞ্জনা দেবীর উপর। তবে ঘটনাটির কারণ নিয়ে নিখিলকান্তি দাসের পরিবার, রঞ্জনা দেবীর পরিবার আর বেশি খোঁজ খবর বা কোনো হুজুরের কাছে গিয়ে ওদেরকে সাহায্য করার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ ওনারা নেন নাই। কারণ হচ্ছে এই রঞ্জনা দেবী ছাড়া এই নিখিলকান্তি দাসের সাথে যে যতবার কয়েকটা ঘটনা ঘটেছে সবাই কিন্তু এই বিষয়টা বিশ্বাস করেছিল শুধু রঞ্জনা দেবী ছাড়া। উপরন্তু উনি বেশির কথা শুনিয়েছিলেন, যার ফলশ্রুতিতে ওনার সাথে পরিণতিটা হয়েছিল। তবে ওই শিমুল গাছের যে অশরীরীগুলো ছিল ওরা কখনোই নাকি শুধু চট থাপ্পড় মারা ছাড়া কাউকে কোনো ক্ষতি করত না, কিন্তু রঞ্জনা দেবীর এই বড় ধরনের ক্ষতিটা তারা করেছিল। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এখানেই সমাপ্তি। ঘটনার নাম যেগুলো বলা হয়েছে এগুলা কোনো ছদ্মনাম নয়, এগুলো সত্যিকারেরই নাম। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর তাহিয়া শারমিন সন্নাকে ওই এলাকার এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এই জন্য। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। আর একটা কথা বলি, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম সেটা হচ্ছে যে কোনো জায়গায় যদি এই ধরনের কোনো অবয়বের উপস্থিতি আছে বলে আমরা জানতে পারি বা অনেকেই সেটা বলে থাকে, সেখানে গিয়ে এই ধরনের কটু কথা বলা উচিত নয়। আমরা এই টাইপের কাজগুলো কখনোই করব না।